আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঝর্ণার গান কবিতা। তো এই ঝর্ণার গান কবিতা লিখেছে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। আমি আশা করছি যে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে তোমরা কেউ জানো না, এরকম কেউ নাই। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা আমরা খুব ছোটোবেলায় পড়ে এসেছিলাম। ওনাকে মূলত বলা হয় ছন্দের জাদুকর। আমরা তার প্রতিটা লাইনের মধ্যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে মেলবন্ধন, ছন্দের যে ঝংকার, এই ঝংকারগুলো দেখতে পাবো যে আসলে তিনি কত সুন্দরভাবে একটা লাইনের সাথে আর একটা লাইনের মেলবন্ধন করেছেন। তো চলুন সত্যেন্দ্রনাথ দত্তের এই ঝর্ণার গান কবিতাটা শুরু করা যাক। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। প্রথমে বলছে চপল পায়, অর্থাৎ চপল মানে হচ্ছে চঞ্চল, চঞ্চল পায় কেবল ধাই, ধাই মানে হচ্ছে ধেয়ে চলা বা ছুটে চলা। তো ঝর্ণা সে নিজেকেই কল্পনা করছে যে তার পা আছে, তার কারণ ঝর্ণা হচ্ছে পাহাড় থেকে নিচের দিকে পড়ে, তাই না? তো যদি পাহাড় থেকে নিচের দিকে পড়ে, এই যে পানিটা যে পতিত হচ্ছে, এই পানিটা পতিত হওয়ার বিষয়টাকে সে তার পা হিসেবে কল্পনা করছে। কল্পনা করার পর বলতেছে তার যে পা রয়েছে, এই পাটা দিয়ে যখন সে নিচের দিকে পতিত হচ্ছে, তখন সে যেন কী করতেছিল, পরীর গান গাচ্ছিল। পরীর গান গাইতে গাইতে উপর থেকে নিচের দিকে পড়তেছিল। পুলক, পুলক মানে হচ্ছে আনন্দ। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। বিভোল মানে হচ্ছে আনন্দে বিভোর হয়ে থাকা, তো আনন্দে বিহ্বলিত। তো বলতেছে যে আমার সমস্ত গা জুড়ে যেন আনন্দ, এবং আমি এই আনন্দে আমার সকল প্রাণ, এই আনন্দে আমার সকল প্রাণ এখন বর্তমানে বিভোর হয়ে আছে। অর্থাৎ কি বোঝাইল, যে আমার সমস্ত গা এবং প্রাণ জুড়ে আনন্দে ঘন ঘটা, আনন্দের ঘন ঘটা। তারপর বলছে শিথিল সব শিলার পর, চরণ থুই দোদুল মন। বলতেছে যে শিথিল, শিথিল মানে হচ্ছে নির্জীব। শিথিল সব শিলার পর, শিলা মানে হচ্ছে আমরা যেটাকে পাথর বলে থাকি। তো শিথিল সব শিলার পর, চরণ মানে হচ্ছে পা, থুই দোদুল মন, মানে সে যখন এই যে শিথিল মানে হচ্ছে নির্জীব পাথরের উপরে পা রাখে, তখন তার মনটা আনন্দে আনন্দে দোলাদুলি করতে থাকে। তারপর সে বলতেছে যে দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। এখানে নির্জনতার দিকটা প্রকাশ করেছে, যে দুপুর এবং ভোরে ঝিঝি পোকার ডাক শোনা যায়। আর ঝিঝি পোকার ডাকটা তখনই শোনা যায় যখন চারিদিকে নিস্তব্ধ থাকে। দুপুর এবং ভোরে ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়ার কারণটা কি? পথ এবং বন ঘুমাচ্ছে, তার মানে কি? নির্জনতা। বিজন দেশ কুজন নাই, নিজের পায় বাজাই তাল। বিজন দেশ, বিজন মানে কি? জনশূন্য, মানে দেশটার কথা বলছে, ওই আশেপাশের জায়গার কথা বলতেছে, যে ওই সময়টা মানে দুপুর এবং ভোরে সেটা যেন কী হয়ে গেছে, জনশূন্য হয়ে গেছে, কুজন নেই। অর্থাৎ কুজন মানে কি? পাখির ডাকাডাকি, মানে পাখির ডাকাডাকিও নাই এবং মানুষের চলাচল নেই ওই সময়টায়। নিজের পায় বাজাই তাল, মানে সে যখন উপর থেকে নিচের দিকে পড়তেছিল, তখন সে যেন ছন্দের গতিতে সে পড়তেছিল, সে নিজে নিজেই যেন তাল বাঁধিয়ে ছন্দের তালে তালে সে আসতেছিল, উপর থেকে নিচের দিকে নামতেছিল। একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, মানে সে বলতেছে যে আমি এখন কি করতেছি, একলাই গান গাচ্ছি, একলাই ছুটে চলতেছি, সকাল সন্ধ্যা রাত আমি নিজে নিজে একা একাই ছুটে চলতেছি। তারপর বলতেছে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়। ঝুঁকিয়ে মানে কি? ঘুরিয়ে। বলতেছে যে ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড়, ঝুম পাহাড় মানে হচ্ছে ঝোপঝাড়পূর্ণ যে পাহাড়টা আছে, সেই পাহাড়টা হঠাৎ করে তার দিকে মানে ঘাড়টা ঘুরে এলো, ঘাড় ঘুরিয়ে তাকে ভয় দেখাচ্ছে। কেন ভয় দেখাচ্ছে? আমরা একটা কথা বলি না, যে অনধিকার চর্চা, মানে আমার শরীরের উপর দিয়ে একজন যাতায়াত করছে নির্দ্বিধায়, বাট আমি তাকে কোনো কিছু বলছি না, এমনটা কি হতে পারে? তো ঝর্ণা কি করছে, যে পাহাড়ের গা বেয়ে উপর থেকে নিচের দিকে পতিত হচ্ছে, পাহাড়ের গা বেয়ে। এখন তো পাহাড়ে তো রাগ হতেই পারে, তাই না? এই কারণে সে পাহাড় কী করলো, যে তার ঘাড়টা ঘুরালো এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর সে বলতেছে
ভয় দেখায় চোখ পাকায়, মানে মুখটা ঘুরেছে, চোখ ঘুরে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন ঝর্ণা বলতেছে যে শঙ্কা নাই সমান যাই, মানে ঝর্ণা কোনো ভয় পাচ্ছে না এটাতে। ঝর্ণা বলতেছে যে আমার কোনো ভয় নেই। শঙ্কা মানে কি? ভয়। শঙ্কা নাই সমান যায়, মানে আমি আমার নিজের মতো করে, আমি আমার মতো করেই চলতেছি, সমানেই চলতেছি। টগর ফুল নূপুর পায়। আচ্ছা, আমরা দেখতে পাবো যেখানে পানি জমে থাকে, বা এটাও যদি আমি না বলি যে আমরা দেখি না যে ছাদ থেকে যখন যেখানে পানি পড়ে বা যেখানে পানি জমে থাকে সেখানে দেখবা যে বট গাছ হয় বা এরকম কিছু কিছু গাছের জন্ম হয়। ঠিক সেরকমভাবেই ঝর্ণা যেখানে পতিত হয়েছে, অর্থাৎ উপর থেকে যেখানে নিচে যে পড়ে ওই জায়গাটাতে টগর ফুলের সৃষ্টি হয়েছে। ওই টগর ফুলের গাছ হয়েছে যখন সে উপর থেকে নিচের দিকে পড়তেছে। আমি বলেছি ঝর্ণা উপর থেকে নিচের দিকে পতিত হওয়াটাকে সে প্রথমে পা হিসাবে কল্পনা করেছে। তো আমরা দেখি যে পানিকে যদি উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে গাছের পাতা থেকে পানিটা আটকে থাকবে না, ওই পানির শিশির বিন্দুটা আস্তে করে নিচের দিকে পড়ে যাবে। তো নিচের দিকে যখন পড়ে গেল তখন সে মনে করলো যে ওই ফুলটা বেয়ে যখন সে নিচের দিকে পড়লো তখন তার পাটা কি নিচে আসলো। তো নিচে আসাটাকে সে মনে করছে যে টগর ফুলটা আছে সেটা যেন একটা নুপুরের মতো করে সে পায়ে পড়ে আছে। এই কথাটাই এখানে বলছে যে টগর ফুল নূপুর পায়। আবার বলছি, ঝর্ণার পানি যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন যে টগর ফুলের সৃষ্টি হয়েছে সেখানে ওই টগর ফুলটা বেয়ে যখন সে নিচে পড়ছে তখন সে ওই যে পাটাকে কল্পনা করেছিল প্রথমে, ওই পাটা যেন সে ওই ফুলটার নিচে পড়লো, ওই পাটা যেন ফুলটার নিচে পড়লো এবং ওই ফুলটা যেন চারিদিকে ওই পাটাকে ঘিরে ধরলো এবং যেটাকে সে কল্পনা করেছে একটা কী হিসাবে? নূপুর হিসাবে। তারপর বলছে যে কোন গিরির হিম ললাট ঘামলো মুরু উদ্ভবে, অর্থাৎ গিরি মানে কি? পাহাড়। ওই পাহাড়ের হিম ললাট, হিম মানে কি? শীতল ললাট মানে হচ্ছে বলতেছে যে কোন গিরির হিম ললাট মানে হচ্ছে পাহাড়ের কথা বলতেছে, যে পাহাড়টা বেয়ে সে উপর থেকে নিচের দিকে পতিত হচ্ছে ওই পাহাড়টা শীতল মানে খুবই বরফের মতো। ওই পাহাড়টা গলে যেন সে যখন পড়ছে তখন সে মনে করছে যে ঘামলো, মানে হচ্ছে তার জন্য ঘাম ঝরতেছে। অর্থাৎ আমি আবার বলছি, একটু উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। আমরা যখন ঘেমে যাই মাথার ঘামটা কিন্তু কি হয়, মানে হচ্ছে আস্তে আস্তে করে কপাল চুয়ে কিন্তু পড়ে, তাই না? তো এই যে কপাল চুয়ে পড়ছে, কবি এটাকেই কল্পনা করে বলছে ঝর্ণা যখন উপর থেকে নিচের দিকে পতিত হচ্ছে ওই যে পাহাড়ের অর্থাৎ পাথরের গা ঘেঁষে যে সে পড়তেছে, মনে হচ্ছে পাথরটা ঘেমে গেছে এবং ওই ঘেমে যাওয়ার ফলে ঝর্ণাটা যখন নিচের দিকে পড়তেছে ওই ঘামটাই যেন ঝরতেছে। ঝর্ণা পানিগুলো সে ঘাম হিসেবে এখানে কল্পনা করছে। ঘামলো মরু উদ্ভবে, কোন পরী টুটলো হাড় কোন নাচের উৎসবে। টুটলো মানে হচ্ছে ভেঙে যাওয়া, তো এখানে বলতেছে পরীর হাড়, অর্থাৎ পরীর হাড়কে এখানে বেশি সুন্দর কল্পনা করা হয়েছে, যে পরীর থেকেও পরীর হাড় বেশি সুন্দর। এই কথাটা বোঝানোর জন্য বলছে যে কোন পরীর টুটালো হাড়, কোন পরীর হাড়টা ভেঙে গেল কোন নাচের উৎসবে। অর্থাৎ সে ঝর্ণা তার নিজের সৌন্দর্যের কথাই বলছে বারবার, যে তার যে সৌন্দর্য, তার সৌন্দর্য দেখলে যেন সব কিছু ম্লান হয়ে যায়, সব সৌন্দর্য যেন তার কাছেই এসে শেষ হয়ে যায়, তার কাছে কোনো সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। সে বোঝাতে চাচ্ছে যে সব থেকে সুন্দর হচ্ছে ঝর্ণা নিজেই। এই কারণে সে বলতেছে যে আমার নাচ দেখে যেন পরীর যে সুন্দর হাড়টা আছে এই পরীর সুন্দর হাড়টার সৌন্দর্য যেন বিলীন হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। আমার সৌন্দর্যের কাছে কোনো সৌন্দর্যই কোনো কিছু না। তারপর বলতেছে যে খেয়াল নাই রে ভাই পাইনি তার সংবাদেই। এখন সে বলতেছে যে আমার সৌন্দর্যই তুই সেরা, আমার যে সৌন্দর্য, আমার সৌন্দর্য দেখারই তো আমি টাইম পাই না, আমার সৌন্দর্য নিয়ে মানুষকে যে বলবো এটারই তো সময় পাই না। আবার কার কোন হাড় ভাঙলো, কে কোথায় গেল, হ্যাঁ, তো এগুলো তো আমার দেখার কোনো খেয়াল নাই। এই কারণে সে বলতেছে যে খেয়াল নাই রে ভাই পাইনি তার সংবাদে, অর্থাৎ আমি তার সংবাদ রাখারও কোনো প্রয়োজন মনে করে নাই। এবার সে বলতেছে যে ধাই লীলায়
খিলখিলাই, মানে সে বলতেছে আমি অবলীলায়, মানে কোনো কিছু আমার এগুলো দেখার চিন্তা ভাবনা নাই, আমি অবলীলায় ছুটে চলতেছি, হ্যাঁ, খিলখিলিয়ে হেসে হেসে চলতেছি আমি বুলবুলির বোল সাধি। বুলবুলি একটা পাখি বিশেষ, তো বুলবুলি যেরকমভাবে ডেকে যায় ঠিক সেরকমভাবে সে ডাকতে ডাকতেই যেন সে যাচ্ছে। তারপরে বলতেছে যে বন ঝাউয়ের ঝোপগুলায় কাল ষাঁড়ের দল চড়ে। বন ঝাউয়ের ঝোপগুলায়, অর্থাৎ ঝোপ মানে কি, যেখানে অনেকগুলো গাছ থাকে, দেখতে অনেক অনেকগুলো, মানে দূর থেকে দেখলে মনে হয় যে অনেকগুলো গাছ সেখানে আছে, তো এইরকম এটাকে মূলত বলা হয় ঝোপ। তো বন ঝাউয়ের ঝোপগুলায় কাল ষাঁড়ের দল চলে। কাল ষাঁড় হচ্ছে একটা কালো রঙের হরিণ, হরিণের জাত আর কি। তো এই হরিণের জাতের কথা বলছে যে শিং শিলায় শিলার গায়ে দালচিনির রং ধরে। বন ঝাউয়ের ঝোপগুলো, আবার বলছি যে বন ঝাউয়ের ঝোপগুলায় কাল ষাঁড়ের দল চড়ে। বন ঝাউয়ের যেখানে অনেকগুলো গাছগাছালি আছে, আর ওই গাছগাছালিতে যেখানে হচ্ছে ঝর্ণা পতিত হচ্ছে, ওই জায়গায় কি করছে যে কাল ষাঁড়ের অর্থাৎ কালো রঙের হরিণ সেখানে যায় এবং সেখানে কি করে গোসল করে। গোসল করার সময়ে তাদের যে শিংগুলো আছে এই শিংগুলো কি করে তারা শিলায় অর্থাৎ ধার যখন দেয়, এই ধার দেওয়ার পরে তাদের যে শিংটা আছে সেই শিংটার রঙটা ডিসকালার হয়ে কীরকম রং ধারণ করে, ডালচিনির রং ধারণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঝর্ণা গান কবিতার আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে বাকি যে অংশটা আছে সেই অংশটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।